আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আছি, ফারজানা আক্তার মুন্নি। আচ্ছা, আমাদের কাছে যখন দুইটা শব্দ বলা হবে, একটা শব্দ হচ্ছে তালব্য শ আকার প এবং আরেকটা হচ্ছে দন্ত স আকার প, সাপ। দুইটাই কিন্তু সাপ। কিন্তু এই দুইটার উচ্চারণ আমাদের কাছে একই রকম লাগলেও দুইটার অর্থ কি একই রকম? না, দুইটার অর্থ একই রকম না। আমরা জানি যে তালব্য স আকার প, শাপ, এই শাপ অর্থ হচ্ছে কাউকে অভিশাপ দেওয়া। ইংরেজিতে যদি বলি তাহলে সেটা হচ্ছে কার্স, কাউকে অভিশাপ দেওয়া। আর যেটা দন্ত স আকার প, এটা হচ্ছে স্নেক, মানে প্রাণী। তাহলে একটা হচ্ছে অভিশাপ, আরেকটা হচ্ছে প্রাণী। কিন্তু যখন আমরা এটাকে উচ্চারণ করি, উচ্চারণের দিক থেকে আমাদের মনে হয় যে না, দুইটা একই রকম লাগছে। তাহলে কেন এমন হচ্ছে? আমরা লিখছি একরকম কিন্তু আবার বলছি আরেক রকম। কেন এরকম হচ্ছে? আজকে আমরা সেই বিষয়টাই শিখব। আজকে আমাদের পরিচ্ছেদ ৮ বর্ণের উচ্চারণ, এই বিষয়গুলোই আমাদেরকে শেখাবে। এই পরিচ্ছেদটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কি করতে পারবো? বর্ণের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারবো, লিখতে পারবো এবং বলতেও পারবো। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে মনোযোগের সাথে পুরো ক্লাসটি করতে হবে এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, বর্ণের উচ্চারণ। বাংলা ভাষায় ৩৭টি মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য রয়েছে ৫০টি মূল বর্ণ। আমরা কি জানি বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? আমরা কিন্তু আমাদের আগের যে পরিচ্ছেদগুলো সেখানে কিন্তু আমরা এগুলো পড়ে এসেছি। আমাদের কার কার মনে আছে? আমরা কি একটু মনে করতে পারি? ঠিক আছে, আমরা জানি যে বাংলায় মৌলিক স্বরধ্বনি আছে ৭টি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি আছে ৩০টি। তাহলে মোট মৌলিক ধ্বনি কতগুলো আছে? মোট মৌলিক ধ্বনি আছে ৩৭টি। কিন্তু আমরা আবার জানি যে আমাদের বাংলা বর্ণমালা ৫০টি। কিভাবে? ব্যঞ্জনবর্ণ ৩৯টি এবং স্বরবর্ণ ১১টি। তাহলে বলছে বাংলা ভাষায় ৩৭টি মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য রয়েছে ৫০টি মূল বর্ণ। ধ্বনি কি? ধ্বনি সম্পর্কে আমরা নিশ্চয়ই আগেই জেনে নিয়েছি, তারপরেও তোমাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি। ধ্বনি হচ্ছে কোনো একটা শব্দের, মানে কোনো একটা শব্দের সংক্ষিপ্ত রূপ। ধরো আমি বললাম কলা, এটা একটা শব্দ, কিন্তু এটাকে যখন আমি ভেঙে ভেঙে উচ্চারণ করব, দেখো ক ল ক ল আকার। তাহলে এই যে এই শব্দটাকে যখন আমি ভেঙে ভেঙে উচ্চারণ করছি তখন কিন্তু আমরা একটা একটা করে সাউন্ড পাচ্ছি, মানে একটা একটা করে আওয়াজ পাচ্ছি এবং এটাকে যখন আমরা লিখছি সেটা হয়ে যাচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি হচ্ছে আমাদের মুখনিসৃত আওয়াজ এবং বর্ণ হচ্ছে তারই লিখিত রূপ। ঠিক আছে, এখন দেখো, এর মধ্যে অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল ধ্বনির অনুরূপ, মানে ধ্বনিটা যেরকম ওই রকমই উচ্চারণ হবে। কয়েকটি বর্ণের একাধিক উচ্চারণ রয়েছে, কয়েকটি বর্ণের একাধিক উচ্চারণ রয়েছে। আবার কয়েকটি ক্ষেত্রে একাধিক বর্ণের উচ্চারণ অভিন্ন, মানে অনেকগুলো বর্ণ আছে, উচ্চারণগুলো একই রকম হয়। আবার একাধিক মানে একের অধিক বর্ণ রয়েছে যেগুলোর উচ্চারণ অভিন্ন, মানে একটা থেকে আরেকটা ভিন্ন না, মানে শুনলেই মনে হয় যেন সবগুলো একই রকম। এর একটা বেস্ট উদাহরণ হচ্ছে
তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এই তিনটা আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এই তিনটাই মনে হয় একই রকম সাউন্ড আমাদের কানে এসে লাগছে, কিন্তু তিনটা কি, তিনটা হচ্ছে ভিন্ন জিনিস। তো এই ব্যাপারগুলোই হচ্ছে এখানে বলা হচ্ছে। ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়ার সময় পাশের ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণ অনেক সময় বদলে যায়। ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়ার সময় ধ্বনিগুলো যখন, ধ্বনির লিখিত রূপ কি, বর্ণ, তো তা দিয়ে আমরা কি তৈরি করি, শব্দ, শব্দ দিয়ে আবার বাক্য তৈরি করি। তাহলে এই যে ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়ার সময় পাশের ধ্বনির যে প্রভাব, তা তার প্রভাবে কি হয়, বর্ণের উচ্চারণ অনেক সময় মানে বদলে যায়। তাহলে এখানে বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে আলোচনা করা হলো। আমাদের এই পুরো পরিচ্ছেদ হচ্ছে উচ্চারণ সংক্রান্ত আলোচনা। নিচে আমরা এর বিস্তারিত আলোচনা দেখব। তাহলে চলো আমরা দেখি। এই যে দেখো, স্বরবর্ণ অ, অ এর নিয়ম এখানে বলা হচ্ছে। অ বর্ণের উচ্চারণ দুই রকম। কীরকম? একটা হচ্ছে অ, মানে অ যেরকম ওই রকমই। আরেকটা হচ্ছে অ এর উচ্চারণটা উ এর মতো হয়ে যাবে, অ এর উচ্চারণটা উ এর মতো হবে। আরেকটা কি, মানে অ এর বর্ণের, অ বর্ণের উচ্চারণ দুই রকম হবে। দুই রকমটা কি, একটা হচ্ছে উ এর মতো, আরেকটা হচ্ছে অ, এটা অ এর মতোই থাকবে। তাহলে আমরা কি পেলাম, অ বর্ণের উচ্চারণ দুই রকম, একটা হচ্ছে অ এবং আরেকটা হচ্ছে উ। ঠিক আছে, এখন আমার সাথে সাথে তোমরা দেখো, সাধারণ উচ্চারণ ও, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে ও কখনো কখনো উ এর মতো উচ্চারিত হয়। এটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাশের ধ্বনির প্রভাবে ও কখনো কখনো কিসের মতো উচ্চারিত হয়, উ এর মতো উচ্চারিত হয়। অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ, অ বর্ণের স্বাভাবিক অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ অনেক, কথা, অনাথ, অনেক, অ, অ এর মতোই আছে। ক, ক কথার মধ্যে কিন্তু অ স্বরধ্বনি যুক্ত আছে, তাহলে কথা, অ কিন্তু ঠিকই আছে, অ এর মতোই আছে। আবার অনাথ, অনাথ, এখানে অ, অ এর মতোই আছে, এখানে অ বর্ণের স্বাভাবিক উচ্চারণই হচ্ছে। এখন আমরা দেখব অ বর্ণের উ উচ্চারণ। দেখো, অতি, অতি, কিন্তু এটা হয়ে যাচ্ছে কি অতি, মানে উ এর মতো হয়ে যাচ্ছে, অতি। অনু, পক্ষ, পক্ষ, অদ্য, মন, অদ্য, মন। তাহলে এই যে পাশের ধ্বনির প্রভাবে অ বর্ণের উচ্চারণ অ এর মতো না হয়ে উ এর মতো হয়ে যাচ্ছে। আমাদেরকে এই যে এই অংশগুলো, এই অংশগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এবং বারবার বারবার উচ্চারণ করতে হবে। বাংলা ব্যাকরণ যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো সেটাকে আয়ত্তে নিয়ে নিতে পারবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে লিখে লিখে এবং জোরে জোরে পড়ে পড়ে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আচ্ছা চলো আমরা এখন নেক্সট দেখব। তারপরে আছে আ। আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ আ। স্বাভাবিক উচ্চারণ যদি হয় সেটা আই থাকে, যেমন আকাশ, রাত, আলো, আলো, রা, রা, রাত, এখানে কিন্তু রাত, এখানে আ কিন্তু একদম ঠিকঠাকভাবে উচ্চারণ হচ্ছে, মানে স্বাভাবিক উচ্চারণ এখানে আছে। তাহলে উদাহরণগুলো কি কি স্বাভাবিক উচ্চারণ, আকাশ, রাত, আলো। এখন আ, এই যে এটা, এই যুক্ত বর্ণটা, এই যুক্ত বর্ণটা এটা হচ্ছে কি, এটা কি কি এখানে যুক্ত, বর্গীয় জ যুগ ইয়, বর্গীয় জ যুগ ইয়। তাহলে কি হচ্ছে যে যখন আ এটার সঙ্গে যুক্ত থাকে তখন
এ এর মতো উচ্চারিত হয়। এ এর মতো উচ্চারিত হয়। যেমন জ্ঞান, 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 জ্ঞাত, জ্ঞাত, জ্ঞাপন, জ্ঞাপন। তোমরা আমার সাথে, সাথে প্র্যাকটিস করছো তো? তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে, সাথে প্র্যাকটিস করবে। দেখো, আমরা এখানে কি দেখলাম? এই যে এই যুক্ত বর্ণটা, এটার সঙ্গে যখন যুক্ত থাকবে তখন কি হবে? এর মতো উচ্চারিত হবে। এ, যেমন জ্ঞান, জ্ঞাত, জ্ঞাপন। ওকে? ঠিক আছে। এখন দেখো হ্রস্বই এবং দীর্ঘই। হ্রস্বই ধ্বনির হ্রস্বতা এবং দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ রয়েছে। একটা হচ্ছে হ্রস্ব ই আর একটা দীর্ঘ ই। তাহলে হ্রস্বতা এই জিনিসটা কি? হ্রস্বতা হচ্ছে আমাদের যেই স্বরটা সেটা ছোট হবে, মানে কম হবে। আমাদের যে শ্বাস, মানে এখানে শ্বাস আমাদের কম নিতে হবে। সুরটা হচ্ছে কম হবে। আবার যখন দীর্ঘ ই বলবো তখন আমাদেরকে একটু বেশি করে যেতে হবে। তাহলে এই যে হ্রস্বতা এবং দীর্ঘতা কম বেশি বোঝানোর জন্য দুইটা বর্ণ আছে। কি কি? হ্রস্ব ই এবং দীর্ঘ ই। কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম। বাংলা ভাষায় উভয় বর্ণের মানে হ্রস্ব ই এবং দীর্ঘ ই এর বর্ণের উচ্চারণটা কি একই রকম হচ্ছে। দেখো, দিন, এই যে এই দিন এবং এই দিন দুইটা কি সেম? না। এই যে আমি তোমাদেরকে বলছি, দেখো, যখন আমরা এই যে এই দিন লিখব দ রস্বইকার দন্ত ন, সেটা হচ্ছে দিন, মানে আমরা প্রতিদিন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এগুলো হচ্ছে দিন, মানে আমাদের প্রতিদিনকার যেই একটা স্বাভাবিক রুটিন সেটা। আর যখন আমরা বলবো এই যে এই রকম দিন, দীর্ঘ ইকার, দ দীর্ঘ ইকার দন্ত ন, যখন আমরা এই দিন দেখতে পাবো উচ্চারণ কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে একই রকম, কিন্তু এই দুইটার যে অর্থ, অর্থ কিন্তু একই রকম না। তাহলে এই দিনের অর্থ কি? এই দিন হচ্ছে দারিদ্রতা। এটার মানে কি? দারিদ্রতা, পোর, পোর। ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই এখন পার্থক্যটা বুঝতে পারছো যে উচ্চারণ একই রকম হচ্ছে, একটা হ্রস্ব ইকার দিয়ে লিখছে, একটা দীর্ঘ ইকার দিয়ে লিখছে, কিন্তু উচ্চারণ আমাদের কাছে মনে হচ্ছে একই রকম। উচ্চারণ একই রকম হওয়া সত্ত্বেও দুইটার অর্থের কিন্তু পার্থক্য রয়েছে, সেটা আমরা দেখলাম। এখন দেখো বিনা। বিনা মানে কি? বিনা কারণে। ব হ্রস্ব ইকার যেটা সেটা হচ্ছে বিনা কারণে। আর ব দীর্ঘ ইকার যেটা, এই যে ব দীর্ঘ ইকার মূর্ধন্য আকার যখন হবে সেটা হচ্ছে কি? একটা বাদ্যযন্ত্র। তারপরে দেখো হীন, 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 এই দীর্ঘ ইকার দিয়ে যখন হীন লিখবে তার মানে হচ্ছে কি? সেটা খুব নিকৃষ্ট একটা জিনিস বোঝাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? যে হ্রস্ব ই ধ্বনির হ্রস্বতা দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ আছে, একটা হচ্ছে হ্রস্ব ই আর একটা হচ্ছে দীর্ঘ ই। বাংলা ভাষায় উভয় বর্ণ মানে এই দুইটা বর্ণের উচ্চারণ আমাদের কাছে মনে হয় একই রকম, কিন্তু দুইটা কি একই রকম বর্ণ না, দুইটার অর্থের পার্থক্য রয়েছে। ঠিক আছে, আমার আশা যে তোমরা হচ্ছে ঠিক আছে, আমার মনে হচ্ছে যে তোমরা এই জায়গাগুলো কি ক্লিয়ার হয়েছো। এখন আমরা পরবর্তী অংশটা পড়ব। হ্রস্ব উ, দীর্ঘ উ। হ্রস্ব উ ধ্বনির হ্রস্বতা দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ রয়েছে, হ্রস্ব উ এবং দীর্ঘ উ। হ্রস্ব উ ধ্বনির হ্রস্বতা দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ আছে, হ্রস্ব এবং দীর্ঘ উ। এগুলো কিসের মতো? ওই যে এর উপরে যে আমরা পড়েছি হ্রস্ব ই ধ্বনির হ্রস্বতা দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ, ঠিক একইভাবে হ্রস্ব উ ধ্বনির হ্রস্বতা দীর্ঘাত মানে কম বেশি বোঝাতে দুটি বর্ণ আছে, একটা হ্রস্ব উ, একটা হচ্ছে দীর্ঘ উ। কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম। ওই যে উপরে আমরা যেটা পড়েছি এটার মতোই। উচিত, উচিত, উষা, ১৯, ঊনবিংশ, এগুলো কি আমাদের কাছে মনে হচ্ছে কি উচ্চারণটা একই রকম, কিন্তু এক একটার অর্থ এক এক রকম। উচিত মানে কি? কোনো একটা কাজ আমাদের করা দরকার। উষা মানে কি? সকালের যে ভোর সেটাকে বোঝাচ্ছে। ১৯ তো একটা সংখ্যা, ঊনবিংশ এটাও একটা শতাব্দী। তাহলে এইখানে কি উচ্চারণ একই রকম কিন্তু অর্থের পার্থক্য রয়েছে।
তাহলে এই অংশটাও আমাদের গেল। এখন আমরা দেখব রি। রি বর্ণের উচ্চারণ রি এর মতো হয়, যেমন ঋতু, ঋণ, কৃষক, দৃশ্য, দৃশ্য, এখানে র ফলার মতো দৃশ্য। তাহলে আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা প্লিজ এই যে এই অংশগুলো প্র্যাকটিসে উদাহরণ হিসেবে দেওয়া আছে, এগুলো প্লিজ তোমরা খাতায় লিখবে, ঠিক আছে? খাতায় লিখলে তোমাদের আর কোনো ভুল হবে না, তোমরা সবাই পারবে, সবাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, ঠিক আছে? এখন আমরা পরবর্তী অংশ দেখব। দেখো, এ। এ বর্ণের উচ্চারণ দুই রকম। এ বর্ণের উচ্চারণ দুই রকম। এ, 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 এটা হচ্ছে স্বাভাবিক। এ, এ, এরকম আমরা বলি না, এটা হচ্ছে এরকম। তাহলে এ বর্ণের উচ্চারণ কীরকম হচ্ছে? এ বর্ণের উচ্চারণ একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এই যে স্বাভাবিক উচ্চারণ, ঠিক আছে? এখন আমরা এটা দেখলাম। সাধারণ উচ্চারণ হচ্ছে এ, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে এ কখনো এ এর মতো উচ্চারিত হয়। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ একটি, দেশ, এলো, এলো, একটি, দেশ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে, তাহলে এটা একটু গুরুত্ব দিয়ে দেখবে। তারপরে এটা যখন পাশের ধ্বনির প্রভাবে পরিবর্তিত হয়ে যায় তখন এর উচ্চারণটা কীরকম হয় আমরা একটু দেখব। দেখো, এ বর্ণের এ উচ্চারণ একটা, বেলা, খেলা, খেলা, একটা। যখন এটা একটা লেখা হবে তখন এরকম একটা, কি পাশের ধ্বনির প্রভাবে এটার উচ্চারণ কি হয়? এই যে একটা। তাহলে আমরা এটা দেখলাম যে এ ধ্বনির এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ একটি, দেশ, এলো, এবং এ বর্ণের যখন পাশের ধ্বনির প্রভাবে চেঞ্জ হয়ে যাবে তখন সেটা হবে একটা, বেলা, খেলা। ওকে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এর পরের অংশটা পড়ব, যে পরের অংশে আমাদেরকে দেওয়া আছে ওই। ওই বর্ণের উচ্চারণ ওই, ঐকিক, তৈল, তৈল, তৈল। ওই বর্ণের উচ্চারণ ওই, ঐকিক, ঐকিক, তৈল, তৈল, ঠিক আছে? উ বর্ণের উচ্চারণ উ, উল, বোধ, বোধ। তাহলে কি হচ্ছে? এখানে উচ্চারণটা উ এর মতোই হচ্ছে। ও বর্ণের উচ্চারণ ঔ, ঔষধ। দেখো এখানে কিভাবে লেখা আছে, উ, হ্রস্ব উ, হস্চিহ্ন, তালব্যস্য ধ, তাহলে ঔষধ, ঔষধ, ঔষধ। মৌমাছি, মৌমাছি, মৌ, উ এর মতো উচ্চারিত হচ্ছে। কিসের মতো? উ, এই যে উ, হ্রস্ব উ, হস্চিহ্ন, এর মতো ও এর বর্ণের উচ্চারণ হচ্ছে। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা দেখেছি স্বরবর্ণের উচ্চারণের নিয়ম। এখন আমরা দেখব ব্যঞ্জন বর্ণ উচ্চারণের নিয়ম। ব্যঞ্জন বর্ণগুলো সাধারণত নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয়। নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয়। কলা, খড়, বল, নাচ শব্দের ক, খ, ব, দন্ত ন ইত্যাদি বর্ণের যথাক্রমে উচ্চারণটা কীরকম হচ্ছে? ক, খ, ব, ন ইত্যাদি। তার মানে কি, এটা যেরকমভাবে ধ্বনিটা আমাদের কানে আসছে সেটা ওই রকমভাবে উচ্চারণ হচ্ছে। তবে কয়েকটি ব্যঞ্জনবর্ণের উচ্চারণ নিজ নিজ ধ্বনি থেকে আলাদা। এ ধরনের কয়েকটি বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করা হলো। ইয়। ইয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই। স্বতন্ত্র ব্যবহারে অ চন্দ্রবিন্দু এর মতো আর সংযুক্ত ব্যঞ্জনে দন্ত ন এর মতো উচ্চারিত হয়। মিয়া, মিয়া,
চঞ্চল, গঞ্জ। তাহলে কি নিয়, এই যে এটাকে অনেকে নিয় বলে, অনেকে ইয় বলে। এই যে বর্ণটা, এটার কোনো কি ধ্বনি নেই। স্বতন্ত্র ব্যবহারে কি হয়? এই যে স্বরয় চন্দ্রবিন্দু হয় স্বতন্ত্র ব্যবহারে। চন্দ্রবিন্দু এর মতো আর সংযুক্ত ব্যঞ্জনে দন্ত ন এর মতো উচ্চারিত হয়। তাহলে উদাহরণগুলো কি কি? মিয়া, চঞ্চল, গঞ্জ। ঠিক আছে। মূর্ধন্য, মূর্ধন্য বর্ণের উচ্চারণ দন্ত ন হস চিহ্ন। কণা, এটা কি? কণা। বাণী, হরিণ, হরিণ। এই যে এটার উচ্চারণটা তোমরা একটু খেয়াল করো। হ, র, রস্বইকার, মূর্ধন্য। কিন্তু এটা উচ্চারণ কিভাবে হচ্ছে? হ উকার, বয়শূন্য র, রস্বইকার, দন্ত ন, হস চিহ্ন। তাহলে মূর্ধন্য বর্ণের উচ্চারণ কি হচ্ছে? দন্ত ন এর মতো হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটা গেল। তারপরে আমাদের জন্য আছে ব। তারপরে কি আছে? ব। ব বর্ণের সাধারণ উচ্চারণ ব, তবে ফলা হিসেবে এই বর্ণের উচ্চারণের স্বাতন্ত্র্য আছে। ফলা হিসেবে এই বর্ণের উচ্চারণে স্বাতন্ত্র্য আছে, মানে ভিন্নতা আছে। শব্দের আদিতে মানে কি? শব্দের একদম শুরুতে, শব্দের আদিতে ব ফলার উচ্চারণ হয় না। শব্দের শুরুতে যখন ব কোনো একটা বর্ণের সঙ্গে সংযুক্ত থাকবে সেটাকে বলা হয় কি? ব ফলা। তাহলে শব্দের আদিতে ব ফলার উচ্চারণ হবে না। দেখো, ত্বকের নিচে তয় বয় সংযুক্ত ক, কিন্তু এখানে কি বয়ের উচ্চারণ কিন্তু হচ্ছে না। তারপরে দেখো শ্বশুর, শ্বশুর। স্বাধীন, স্বাধীন। এখানে কিন্তু বয়ের উচ্চারণটা হচ্ছে না, কারণ শব্দের আদিতে ব ফলার উচ্চারণ হবে না, শব্দের শুরুতে ব ফলার উচ্চারণ হবে না। তাহলে এইখানে আমরা পেলাম কি? যে ফলা হিসেবে এই বর্ণের উচ্চারণে ভিন্নতা আছে। আবার যখন শব্দের শেষে বা শেষে বফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়। শব্দের মধ্যে বা শেষে, শব্দের মধ্যে বা শেষে বফলা যখন যুক্ত হবে সেই ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়। অশ্ব। দেখো, এখানে স্বরয় তালব্যস্য ব সংযুক্ত, কিন্তু এটা উচ্চারণটা যখন হচ্ছে, কারণ এটা কি, এটা শেষে আছে, তাহলে এটা কি হচ্ছে? সেই ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হচ্ছে। তালব্যস্যটা কিন্তু তখন অশ্ব, এই যে দুইবার উচ্চারিত হচ্ছে, দুইবার উচ্চারিত হওয়াকে এখানে বলা হচ্ছে কি? দ্বিত্ব উচ্চারণ। তাহলে শব্দের শুরুতে যদি বফলা থাকে সেই ক্ষেত্রে বয়ের উচ্চারণ হবে না। শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়। অশ্ব, বিশ্বাস, পক্ক। দেখো, বিশ্বাস, বিশ্বাস যে শব্দটা, এটার মাঝখানে মধ্যে বফলা সংযুক্ত আছে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? সেই ব্যঞ্জনের, এই যে বিশ্বাস তালব্যস্য, এটার কি দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, এটার ডাবল উচ্চারণ হচ্ছে। তাহলে কি পেলাম আমরা? শব্দের শুরুতে যখন ব ফলা থাকবে তার উচ্চারণ হবে না, কিন্তু শব্দের মাঝে বা হচ্ছে শেষে যখন ব ফলা যুক্ত থাকবে সেই ব্যঞ্জনের ডাবল উচ্চারণ হবে, মানে দ্বিত্ব, দুইবার সেটা উচ্চারিত হবে। ঠিক আছে। এখন দেখো ম। ম বর্ণের সাধারণ উচ্চারণ ম শব্দের প্রথম বর্ণে ম ফলা থাকলে সেই বর্ণের উচ্চারণের সময় ম এর উচ্চারণ অ এর মতো হয়। শ্মশান, স্মরণ। শব্দের মধ্যে ম ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণে দ্বিত্ব হয়, সামান্য অনুনাসিক হয়, মানে নাক দিয়ে বের হয়। যেমন আত্মীয়, পদ্ম। কিছু ক্ষেত্রে ম ফলায় ম এর উচ্চারণ বজায় থাকে, যেমন যুগ্ম, যুগ্ম। এখানে কিন্তু ম এর উচ্চারণ ঠিকঠাকই আছে। যুগ্ম, জন্ম, গুল্ম। তাহলে এইখানে আমরা কি কি পেলাম? দেখো, ময়ের মধ্যে আমরা কি কি পেলাম? ম বর্ণের সাধারণ উচ্চারণ ম। শব্দের প্রথমে বর্ণে ম ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণের সময় ম এর উচ্চারণ অ এর মতো হয়। কখন অ এর মতো হবে? যখন
ম সে মানে একদম শব্দের প্রথম বর্ণে থাকবে, সেটা কিসের মতো হবে? অ এর মতো হবে। শ্মশান, স্মরণ, এগুলো কি? এগুলো অ এর মতো উচ্চারিত হয়েছে। কেন হয়েছে? কারণ মটা প্রথমে আছে। কিন্তু ম যখন আবার মধ্যে থাকবে বর্ণের, তখন সেই বর্ণের উচ্চারণটা কি হবে? দ্বিত্ব থাকবে এবং সেটা অনুনাসিকও হবে। দুইবার হবে এবং অনুনাসিক মানে আমাদের নাক দিয়ে বের হবে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? আত্মীয়, পদ্ম, কিছু ক্ষেত্রে ম ফলায় ম এর উচ্চারণ আবার ময়ের মতোই থাকে। সেটা কখন? সেটা হচ্ছে এই যে দেখো, যুগ্ম, জন্ম, গুল্ম। তাহলে ময়ের উচ্চারণ এক এক সময় কীরকম হয়ে যাচ্ছে? যখন সেটা প্রথমে আছে তখন সেটা হয়ে যাচ্ছে অ এর মতো, আবার সেটা যখন মাঝে থাকছে তখন সেটা দুইবার হচ্ছে, আবার অনুনাসিকও হচ্ছে। আর সেটা যখন আবার কিছু কিছু ক্ষেত্রে ময়ের উচ্চারণটা আবার বজায় থাকছে। কি ক্ষেত্রে? যখন সেটা শেষে থাকছে। জন্ম, গুল্ম, যুগ্ম। ঠিক আছে, এখন আমরা এই অংশগুলো দেখলাম। এখন আমরা দেখব এর পরবর্তী অংশ, জ। মানে এটা কি? ২৯তীয় জ আমরা বলে থাকি। এই যে জ বর্ণের উচ্চারণ বর্গীয় জ, যদি, যিনি, সূর্য। তবে জ ফলা থাকলে স্বরের উচ্চারণে পরিবর্তন হয়। যেমন ব্যতীত, ব্যতীত, ব্যথা। এখানে কিন্তু জ ফলা হিসেবে আছে। যখন জ ফলা হিসেবে থাকবে তখন স্বরের উচ্চারণে পরিবর্তন হবে। ব্যতীত, ব্যতীত, ব্যথা। কিন্তু জ এ বর্ণের উচ্চারণ দেখো, যদি, যদি সেখানে কি জ ফলা না থাকে তাহলে কি হবে? যদি, এখানে বর্গীয় জ এর মতো উচ্চারণ হবে যদি জ ফলা না থাকে। তাহলে কি হচ্ছে? যে জ যখন থাকবে তখন যদি, যিনি, সূর্য। আর যখন জ ফলা থাকবে তখন কি হবে? সেটা স্বরের উচ্চারণে পরিবর্তন হবে। ব্যতীত, ব্যথা। শব্দের মাঝখানে বা শব্দের শেষে জফলা বর্ণের সঙ্গে যুক্ত থাকলে ওই বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে। শব্দের মাঝখানে অথবা শেষে যখন জফলা যুক্ত থাকবে তখন কি হবে? শব্দের উচ্চারণ দ্বিত্ব হবে, মানে ডাবল হবে, দুইবার হবে। দেখো এখানে মাঝখানে কিন্তু জফলা আছে। কি হচ্ছে? উদ্যম, দটা কিন্তু দুইবার হয়েছে। উদ্যম, গদ্য, গদ্য, এখানে কিন্তু দটা দুইবার হয়েছে। কেন? কারণ জফলাটা শেষে আছে। তাহলে গদ্য। কিন্তু শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনের সঙ্গে জফলা এর কোনো উচ্চারণ হয় না। শব্দের মধ্যে বা শেষে যুক্ত বর্ণের সঙ্গে থাকা জফলা এর কোনো উচ্চারণ হবে না। যখন সেটা যুক্ত বর্ণের সঙ্গে থাকবে তখন কিন্তু সেই জফলার আর কোনো উচ্চারণ হবে না। যেমন দেখো, সন্ধ্যা, স্বাস্থ্য, অর্ঘ্য। দেখতে পেয়েছ? তাহলে আমরা কি কি পেলাম? যে জ বর্ণের উচ্চারণটা বর্গীয় জয়ের মতো হবে। কখন? এই যে এই ক্ষেত্রে, যদি, যিনি, সূর্য। কিন্তু জফলা থাকলে স্বরের উচ্চারণে, জ ফলা থাকলে স্বরের উচ্চারণে পরিবর্তন হয়। শব্দের মাঝখানে বা শেষে জফলা থাকলে দ্বিত্ব উচ্চারণ হয়, সেটা দুইবার উচ্চারণ হয়। কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত বর্ণের সঙ্গে, মানে দুইটা বর্ণ যখন একসঙ্গে যুক্ত থাকে, এই যে এইখানে দন্ত ন আর এই যে ধ, এই যে ধ যুক্ত আছে, এখানে কি জফলাটা কি? এটা উচ্চারণ হবে না। তাহলে আমরা এই অংশটা দেখলাম। এখন আমরা এর পরবর্তী অংশে চলে যাব। এই যে দেখো, র। র বর্ণের র বর্ণের উচ্চারণ র। তবে র ফলা হিসেবে এর উচ্চারণে বৈচিত্র্য আছে। এর উচ্চারণে কি? বৈচিত্র্য মানে পার্থক্য আছে। শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে র ফলা থাকলে দ্বিত্ব সহ ফলা উচ্চারিত হয়। শব্দের মাঝে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি র ফলা যুক্ত থাকে তাহলে দ্বিত্ব সহ র এর ফলা উচ্চারিত হয়। দেখো, মাত্র, বিদ্রোহ, যাত্রী। কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে র ফলা যুক্ত হলে দ্বিত্ব উচ্চারণ হয় না।
তাহলে এই অংশটাকে আমরা আবারও দেখব যে র বর্ণের উচ্চারণ র, তবে র ফলা হিসেবে এর উচ্চারণ কি, র যখন ফলা হিসেবে ব্যবহার হবে তখন এর উচ্চারণে ভিন্নতা আসবে। শব্দের মধ্যে, শব্দের মাঝে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন র ফলা যখন থাকবে তখন দ্বিত্ব সহ র ফলা উচ্চারিত হয়। মাত্র, মাত্র মানে দুইবার উচ্চারিত হচ্ছে, কিন্তু আবার রর উচ্চারণটা কিন্তু আমরা পাচ্ছি। মাত্র, বিদ্রোহ, বিদ্রোহ, র ফলা কি, র ফলা থাকলে দ্বিত্ব সহ র ফলা উচ্চারিত হবে। যাত্রী, কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে র ফলা যুক্ত থাকলে কি হবে, দ্বিত্ব উচ্চারণ হবে না। কেন্দ্র, শাস্ত্র, বস্ত্র, বস্ত্র, এখানে কেন হয়নি, কারণ শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে র ফলা যুক্ত আছে। ঠিক আছে, আচ্ছা আমরা এই অংশটাও দেখলাম। এখন আমরা দেখব তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। তালব্যস্য কখনো তালব্যস্য এর মতো উচ্চারিত হয়, কখনো দন্তস্য এর মতো হয়। দন্তস্য কখনো তালব্যস্য এর মতো উচ্চারিত হয়, আবার কখনো দন্তস্য দন্তস্যর মতোই উচ্চারিত হয়। আর মূর্ধন্য বর্ণের উচ্চারণ সব সময় তালব্যস্য, এটা তোমরা মার্ক করে রাখো। এই যে মূর্ধন্য বর্ণের উচ্চারণ সব সময় তালব্যস্য, এটার কোনো পরিবর্তন নেই। কিন্তু তালব্যস্য এর উচ্চারণ, এই যে এই তালব্যস্য এর উচ্চারণ অনেক সময় এই দন্তস্য এর মতো হয়, আবার কি অনেক সময় স স এর মতোই উচ্চারিত হয়। আবার কখনো দন্তস্য, এই যে দন্তস্য এটার উচ্চারণ অনেক সময় কি তালব্যস্য এর মতো হয়। কিন্তু মূর্ধন্যস্য, যে এই যে মূর্ধন্যস্য, এটার কি, এটার উচ্চারণ সব সময় তালব্যস্য এর মতোই হয়। ঠিক আছে, এই যে দেখো তালব্যস্য বর্ণের স উচ্চারণ, মানে এটা তালব্যস্যই উচ্চারণ হবে, শত, শসা, স ত, স সা। স বর্ণের উচ্চারণ দন্ত স এর মতো হবে কখন, এই যে যখন এরকম লেখা থাকবে শ্রমিক, শ্রমিক, এখানে দেখো শ্রমিক, শ্রীগাল, শ্রীগাল, এখানে কিন্তু শ্রীগাল এরকম উচ্চারণ হচ্ছে। তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করবে, ওকে? দেখো মূর্ধন্যস্য বর্ণের তালব্যস্য উচ্চারণ ভাষা, ভাষা, ষোলো, ষোলো, ষোলো। তাহলে মূর্ধন্যস্য আমরা কি পেয়েছি, ওর উচ্চারণ সবসময় তালব্যস্য এর মতো হয়। এখন দন্তস্য বর্ণের তালব্যস্য এর মতো যে উচ্চারণ সাধারণ, সামান্য, সাধারণ, সামান্য। দন্তস্য বর্ণের দন্তস্য উচ্চারণ আস্তে, সালাম, আস্তে, সালাম। এখানে কিন্তু দন্তস্ব দন্তস্ব এর মতোই উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, আজকে আমরা কি পড়লাম, আমরা পড়লাম হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণের সঠিক নিয়ম। তারপরে আমরা অনুশীলনী যে অংশটা সেটা দেখব, তার আগে আমরা আরেকবার একটু ক্লাসটা সংক্ষেপে রিক্যাপ করে নেব। এই যে দেখো বর্ণের উচ্চারণ সম্পর্কে বলা হয়েছে যে ৩৭টি মূল ধ্বনি আছে, সেগুলো প্রকাশ করার জন্য আমাদের ৫০টা বর্ণ আছে। এক এক সময় এক এক বর্ণের উচ্চারণ এক এক রকম হয়, আবার দেখা যায় যে একটা বর্ণেরই উচ্চারণ ভিন্ন হচ্ছে কিন্তু আমাদের কানে একরকম আসছে। তো স্বরবর্ণ উচ্চারণের সময় আমরা পেয়েছি স্বরয়ের নিয়ম, স্বরায়া, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘ উ, রি, এ, ওই, উ, ও, এইগুলোর যে উচ্চারণ বা একটা ধ্বনি আরেকটা ধ্বনির প্রভাবে উচ্চারণের ধ্বনির যে ভিন্নতা সেটা পেলাম। তারপর আমরা ব্যঞ্জন বর্ণ অনুযায়ী উচ্চারণের নিয়ম পেলাম, যেখানে কি ক, খ, ব, দন্ত ন ইত্যাদি বর্ণের উচ্চারণ কি ধ্বনি অনুযায়ী যেরকম ঠিক সেই রকমই উচ্চারণ হচ্ছে। আবার কিছু কিছু ব্যঞ্জন বর্ণের উচ্চারণ হচ্ছে নিজ নিজ ধ্বনি থেকে ভিন্ন। তাহলে এই ভিন্নগুলোও কিন্তু আমরা দেখেছি। সেগুলো কি, এই যে ইয়, তারপর হচ্ছে মূর্ধন্য ব, ম, অন্তস্তীয় জ, তারপর হচ্ছে র, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। তাহলে এইগুলো আমরা দেখলাম।
এই অংশটা আমাদের কাছে মনে হবে যে অনেক কঠিন, কিন্তু কঠিন বলতে পৃথিবীতে কোনো শব্দ নেই। কঠিন জিনিস সহজ হয়ে যায় কখন? যখন আমরা এটাকে বারবার প্র্যাকটিস করতে থাকি। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এই কথাটা আমরা সবাই জানি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে পড়তে হবে এবং বারবার খাতায় এগুলোকে লিখতে হবে। তাহলে দেখবে যে তোমাদের কারোর এই জায়গাগুলোতে কোনো ভুল হচ্ছে না, এবং আমি চাইও না যে তোমাদের কারোর কোনো ভুল হোক, কারণ তোমরা সবাই মেধাবী। ঠিক আছে, আমরা তো আরেকবার একটু দেখলাম। এখন আমরা সলভ করব হচ্ছে আমাদের এই যে অনুশীলনীর যে অংশটা আছে সেটাকে আমরা দেখব যে আমরা কে কতটা আনসার করতে পারি। ঠিক আছে, আমরা এখন আমাদের যে অনুশীলনীর যে প্রথম প্রশ্নটা সেটা দেখব। ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? বলো তো যে ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? তোমরা উত্তর দিতে দিতে আমরা একটু দেখে আসি। দেখো এখানে কোথায় দেখতে পাচ্ছ? দেখো তো যে ব ফলার উচ্চারণ হয় না। কোন অংশে লেখা আছে যে ব ফলার উচ্চারণ হয় না? শব্দের আদিতে ব ফলার উচ্চারণ হয় না, যেমন ত্বক, শ্বশুর, স্বাধীন। তাহলে আমাদের অপশনে কি কি আছে? আমাদের অপশনে আছে অশ্ব, পক্ক, বিশ্বাস, শ্বশুর। তাহলে আমরা ১ নাম্বারে কি পেয়েছি বলো তো? ১ নাম্বারে আমরা কি পেয়েছি? শ্বশুর, কারণ শব্দের আদিতে ব ফলার উচ্চারণ হয় না। ঠিক আছে, আমাদের দ্বিতীয় প্রশ্ন, অদ্য শব্দের উচ্চারণ। অদ্য শব্দের উচ্চারণ কোনটা? তোমরা একটু বলো তো। তোমরা পজ করো এবং দেখো কে কে সঠিক উত্তরটা দিতে পারছো। ঠিক আছে, আমাদের অদ্য শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে এই যে এটা। তাহলে বলো তো এখানে এই অপশনগুলোর মধ্যে কোনটার সাথে এটা মিলছে? একদম ঠিক, আমাদের ক, অপশন ক, অদ্য। এখন আমাদের ৩ নং প্রশ্ন, ঋণ এর উচ্চারণ কোনটি? ঋণ এর উচ্চারণ কোনটি? এই যে দেখো, ঋণ এর উচ্চারণ এই যে ঋণ এর উচ্চারণ কি হচ্ছে? র হ্রস্বইকার ন হস্চিহ্ন। তাহলে ঋ এর উচ্চারণ আমরা দেখলাম। আমার উদ্দেশ্য তোমাদেরকে এইভাবে ধরে ধরে দেখানো যাতে তোমরা বুঝতে পারো কোথায় থেকে কি কি প্রশ্ন কিভাবে হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? ঋণ এর উচ্চারণ আমরা কি পেয়েছি? অপশন ক, র হ্রস্বইকার দন্ত ন। ঠিক আছে, আমাদের ৪ নাম্বার প্রশ্ন, কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? বলো তো যে কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? ক্ষীয়, গ, খণ্ডত্ব, ইয়। কোনটা? আমরা দেখেছি যে এই বর্ণটার নিজস্ব কোনো ধ্বনি নেই। ওকে, আমরা এখন ৫ নং প্রশ্ন দেখব। আ কখনো এ এর মতো উচ্চারিত হয়, যেমন আ কখনো এ এর মতো উচ্চারিত হয়। এটা কি? এই যে এইরকম উচ্চারিত হয় কখন? এটা, এই উদাহরণটা কিন্তু আমরা পড়েছি। তাহলে এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ? এই যে আ বর্ণের বর্গীয় জ, ইয় এটা যখন সাথে থাকে তখন কিসের মতো উচ্চারণ হয়? তখন এই যে অজফলা আকার এ এর মতো উচ্চারিত হচ্ছে। তাহলে এখানে কি কি উদাহরণ আছে? জ্ঞান, জ্ঞাত, জ্ঞাপন। তাহলে আমরা কি পেয়েছি অপশনে? জ্ঞান কথাটা আছে না? এই যে অপশন গ, আমাদের অপশন গ হচ্ছে কি? জ্ঞান। আ কখনো এ এর মতো উচ্চারিত হয় কখন? যখন এই বর্গীয় জ ইয় সংযুক্ত থাকে। এখন আমাদের লাস্ট প্রশ্ন ৬, এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ।
এ বর্ণের বিবৃত এখানে কোনটাতে এ বেশি করে বলতে হচ্ছে? তোমরা একটু উচ্চারণ করো আমার সাথে সাথে। একটি, এবার, দেশ, খেলা, খেলা, একটি, এবার, দেশ, খেলা। বলো তো এখানে এর বিবৃত মানে এটাকে একটু বেশি করে বলতে হচ্ছে কোন শব্দটায়? এখানে আনসার হবে আমাদের এই যে খেলা। এটা এরকম করে বেশি উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আচ্ছা বলো তো লাস্টের যেই প্রশ্নটা ছিল এটার উত্তর তোমরা কে কে দিতে পেরেছো? আমার বিশ্বাস তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগের সাথে দেখেছো এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করেছো, তোমরা এই 6টার মধ্যে ম্যাক্সিমাম 4টা প্রশ্নের উত্তর পেরেছো। এবং এই উত্তরগুলো যারা পেরেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা পারোনি তাদেরকেও ধন্যবাদ। কারণ আমি বলবো তোমরাও পারবে তোমরা যখন প্র্যাকটিস করবে। কারণ আমরা একটু আগেই বলেছি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে আমরা সবাই কি হব? পারফেক্ট হব পড়াশোনার দিক থেকে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।